দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের যে এখন যে জ্বালানি তেলের যে সরবরাহ ব্যবস্থা নিয়ে কিছুটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে সেসব বিষয় নিয়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে সংঘাত বা সংকট সেটির প্রভাব বাংলাদেশের কৃষি এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কতখানি পড়তে পারে সেসব বিষয় নিয়ে আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি KSM মুস্তাফিজুর রহমান, যিনি ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে আমি শুরুতে যে কথাটি বলছিলাম, এখন যে মধ্যপ্রাচ্য যে সংকট চলছে এবং সেটার কারণে সারা বিশ্বেই তো জ্বালানি তেলের সরবরাহ নিয়ে একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। তো বাংলাদেশেও এখনও সেটির প্রভাব হয়তোবা আরও জোরালোভাবে হয়তো পড়েনি, কিন্তু আশঙ্কা আছে যে সেখানেও হয়তো ঘাটতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে বিশেষ করে ডিজেল সরবরাহ, যেটার সঙ্গে আমাদের কৃষির সেচ ব্যবস্থা বা কৃষি উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক আছে, সেক্ষেত্রে খাদ্য নিরাপত্তাও এটার সঙ্গে জড়িত। তো আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি একদম যথার্থ বলেছেন যে আমাদের কৃষি উৎপাদনের সাথে আমাদের যেহেতু ধানটাই আমাদের ফসলের একটা গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। আমাদের আবাদি জমির প্রায় 70% জমিতে ধানের চাষ হয় এবং ধান চাষ করতে গেলে পানি ছাড়া এটা সম্ভব না। 1 কেজি ধান উৎপাদন করতে কয়েক কেজি পানির প্রয়োজন হয়। তাহলে এই পানির ব্যবস্থাপনা, আপনি যে ইরিগেশন ব্যবস্থাপনার হলো মূল শক্তি হলো জ্বালানি থেকে, যেটা ডিজেল থেকে, ওই যে আপনার পাম্প চলবে সেখান থেকে হলে আপনার এই সেচ ব্যবস্থা হবে। এখন ধরুন আমরা এখন যে অবস্থায় আছি সেটা কিন্তু কৃষির যে চলমান যে ফসল যেটা আছে এখন যে হ্যাঁ, এটা শেষের দিকে। এটা আপনার মূল যে তেলের যে প্রয়োজন যেটা, সেটার আপনার প্রায় 70% শেষ হয়ে গেছে। এখন যেটুকু সময় আছে এর মধ্যে সরকার যেহেতু জ্বালানি তেলের মূল্যতে এখনো হাত দেয়নি, ফলে আমাদের কৃষি ব্যবস্থাপনায়, উৎপাদন ব্যবস্থাপনায় এটা এই মুহূর্তে অতটার নেতিবাচক প্রভাব পড়েনি বা পড়বে না মনে হচ্ছে। কিন্তু যদি সার্বিক অর্থনীতিতে যদি বলেন যে জ্বালানি যেহেতু আমাদের পুরোটাই আমদানি করতে হয়, আর ডিজেলের ব্যবহার আপনি জানেন যে এটা পরিবহন ব্যবস্থাপনা ডিজেল চালিত আমাদের সব বাস যেগুলো আছে, যেগুলো মাইক্রো বাস, বড় বাস, ট্রাক, এগুলো সবই ডিজেলে চলে। তারপর ধরেন ইন্ডাস্ট্রিতে ডিজেল চালিত যেগুলো বিদ্যুৎ উৎপাদনের যেগুলো জেনারেটর আছে সেগুলো আছে, ইন্ডাস্ট্রি ইউজে আছে। তারপর ধরুন সাধারণ মানুষের যে এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে, অর্থাৎ অর্থনীতির সাথে যেটা সরাসরি জড়িত সেটা হলো পরিবহন ব্যবস্থায় মানুষের মুভমেন্ট। মানুষ তার প্রয়োজনে এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে, মানুষ তার শিল্পের উৎপাদনে ফ্যাক্টরি খোলা থাকবে, অর্থনীতির আকৃতি বড় হবে, উৎপাদন হবে শিল্পে, কৃষিতে, সেবা খাতে, এগুলো সব জায়গাতেই কিন্তু আপনার এই জ্বালানি তেলের প্রভাবটা রয়ে গেছে। আপনি যে কথাটি বলছিলেন যে আমাদের তো এখন বুড়ো মৌসুম চলছে এবং তার 70% হয়তো সেচের কাজটা এরই মধ্যে শেষ হয়ে গেছে। সামনে হয়তো বর্ষা মৌসুম আসবে, হয়তো সেচের পরিমাণটা হয়তো কমে আসবে, কিন্তু সামনে তো আবার আমন মৌসুম আসবে। হ্যাঁ, তো তখন হলো কি যে সরকারের যে এটা যে নজর দিয়েছে যে কৃষিকে যেহেতু অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেছে এবং কৃষককে কৃষি কার্ড দিচ্ছে, তাদের সার, বীজ এবং যন্ত্রপাতি এবং কীটনাশকটা এখনো ভর্তুকির আওতায় আসে নাই, হয়তো আসবে। তো এগুলো যেহেতু কৃষকের পাশে দাঁড়িয়েছে, তাহলে আমরা জ্বালানিটা যদি আন্তর্জাতিক বাজারের সাথে সম্পর্ক রেখে, আমাদের মূল্য কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, কিন্তু যেহেতু এর মূল্য এবং সরবরাহ সরকারের হাতে, সরকার কিন্তু বাড়ায়নি, কিন্তু এটার ডিজেলের দাম অনেক বেড়েছে, তো সেটা কিন্তু সরকারের এখানে ভর্তুকির মধ্যে আছে। এবং আরেকটি বিষয়, সরকার কিন্তু সম্প্রতি 3 লাখ টন ডিজেল আমদানির কেনার অনুমতি দিয়েছে। এখন পর্যন্ত আমাদের যেটা হয়েছে সেটা সরকারের কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনই তো এটা বিক্রয় করে, তারা কিন্তু যেটুকু লাভ লস যেটা হচ্ছে সেটা কিন্তু তারা সমন্বয় করে চলছে, এখনো মূল্য বৃদ্ধি করা হয়নি। তা আমার মনে হয় যেহেতু এটা এমন একটি উপকরণ যেটা শিল্প এবং কৃষি যে কোনো উৎপাদনে বা সেবায় আমাদের অর্থনীতির যে মূল জায়গা, যেমন ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টর এবং কৃষি সেক্টর, প্রতিটা সেক্টরে অর্থনীতিতে প্রবৃদ্ধি আনতে গেলে
এগুলোর গতিশীলতা আনলে উৎপাদন বাড়াতে হবে। তো উৎপাদনের যদি কোনো কাঁচামালের দাম যদি নাও বাড়ে, শুধুমাত্র জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে এগুলো মূল্য বৃদ্ধি পাবে। তো সরকার এটাকে গুরুত্ব দিচ্ছে এবং দেবে। সুদূর প্রসারী যে পরিকল্পনাটা করা দরকার সেটা জ্বালানির কে ঘিরেই এবং জ্বালানির বাহিরেও। যুদ্ধ যদি নাও হইতো তাহলে আমাদের দেশের মূল চ্যালেঞ্জটা কোনটা? মূল চ্যালেঞ্জ হলো, এবং শক্তিটাও যেখানে, দুর্বলতাটাও সেখানে। শক্তিটা হলো আমাদের 12 কোটি মানুষ, কর্মক্ষম মানুষ আছে। এই কর্মক্ষম মানুষকে যদি আমরা উৎপাদনের কাজে লাগাতে পারি তাহলে আমাদের অর্থনীতির আকৃতিটা বড় হয়ে যাবে। আমরা অনেক পণ্য উৎপাদন করব, অনেক পণ্য কনজামশন করব, অনেক পণ্য বিদেশে রপ্তানি করব। আমাদের একটা বড় ভোক্তা শ্রেণীও আছে, বড় পৃথিবীর অনেক, প্রথম ধরেন 10টার মধ্যে বাংলাদেশের হলো কনজিউমার মার্কেট। এবং যদি অর্থনীতি আকৃতিতেও এটা কিন্তু ছোট দেশ না, 50 লক্ষ কোটি টাকার বাজার যেটা। তো এই বাজারে এটা যদিও আমাদের আমদানি নির্ভর, আমরা আমদানির মধ্যে জ্বালানি, রাসায়নিক সার, তুলা, এগুলো কিন্তু আমদানির প্রথম দিকে। কিছু আছে যেগুলো আপনার আমদানি করা ছাড়া উপায় নাই। উপায় আছে যদি জ্বালানির, আমরা যেগুলো অকটেন, আমরা এখানে ক্রুড অয়েল আমদানি নিয়ে এসে, আমাদের তো রিফাইনারি ফ্যাক্টরি একটাই, সেটার সক্ষমতা কিন্তু খুব বেশি নাই। তো সুতরাং আমাদের যেটা পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে শক্তিশালী করতে হলে, তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হলে আপনার আরও যেগুলো আপনার জ্বালানি কূপ আছে। আপনি যে কথাটি বলছিলেন যে জ্বালানি তেলটা এমন একটা বিষয়, সেটা হচ্ছে এটার দাম বাড়লে অর্থনীতির সব ক্ষেত্রে এটা একটা ইম্প্যাক্ট পড়ে। অবশ্যই আপনি যেটা বলছিলেন যে আমরা তো মূল্যস্ফীতির মধ্যে এমনিতেও আছি, এটার প্রভাবের কারণে তো আমাদের জিনিসপত্রের দাম, জীবনযাত্রার ব্যয় তো বাড়বে সামনে। আমরা যেহেতু অর্থনীতিটাই হলো আমদানি নির্ভর, জি, পৃথিবীর যে কোনো দেশকে এটা গরিব না ধনী এটা যদি আপনি প্রমাণ করতে চান, একটা প্রশ্ন দ্বারাই আপনি এটা করতে পারেন, সেটা তার আমদানি বেশি না রপ্তানি বেশি। গরিব দেশ চেনার উপায় হলো তার আমদানিটা বেশি। আমরা $100 বিলিয়ন আমরা আমদানি করি। আমরা কেউ ভাবিও নাই যে আমদানি তালিকার মধ্যে অসংখ্য জিনিস আছে যেটা অহেতুক আমদানিকারকরা আমদানি করছে। যদি আইন করে, বিধি করে, যেগুলো উৎপাদনের সক্ষমতা আছে, যদি সময় দিয়ে দেওয়া যায়, আপনি তো দীর্ঘ স্বাধীনতার 55 বছর হলে আমদানি করছেন না। আমরা এই আপনি যে কথা বললেন যে 55 বছর ধরে আমরা আমদানি করছি, আমরা একটা সময় পুরোপুরি আমদানি নির্ভর দেশ ছিলাম, কিন্তু এখনো আমরা সেই আমদানি নির্ভরতাটা কাটিয়ে উঠতে পারছি না কেন? এটার কারণ হলো যে আমদানির পণ্যর তালিকাটা ধরে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, তাদের বিস্তর কাজ করার আছে যে কোনটা আমরা আমদানি করব, কোনটা আমদানি করব না, এবং কোনটা আমরা স্থানীয়ভাবে উৎপাদন করব, এবং আমাদের কর কাঠামো কোনটা আমাদের উৎপাদনকে ব্যাহত করছে এবং আমদানিকে উৎসাহিত করছে। আমাদের ধরেন সরকারি যে বাজেট হয়, ফিসক্যাল বাজেট, ধরেন এবার ধর 7 লক্ষ বা 8 লক্ষ কোটি টাকার আপনি বাজেট করবেন, তো এই বাজেটের টাকাটা কে দেবে? এনবিআর দেবে। এনবিআর কোথা থেকে দেবে? এনবিআরকে যখন বলবেন যে আপনাকে 5 লক্ষ কোটি টাকা আপনাদের সরকারকে রাজস্ব আর্ন করতে হবে, সে সহজ হিসাব করবে আমাদের 100 বিলিয়ন গুণন এত টাকা দিলে আমরা এখান থেকে আসতেছে, আর বাকি যেগুলো আছে আমরা ভ্যাট থেকে নেব, আমরা ব্যক্তি কর থেকে নেব, ইত্যাদি ইত্যাদি থেকে তারা একটা হিসাব মিলাবে। না, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি তো কৃষি সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে আছেন, কীটনাশক ব্যবসার সঙ্গে আপনি জড়িত আছেন, তো আপনার কাছে আমার একটা প্রশ্ন যে খাদ্যের ক্ষেত্রেও বা আমরা স্বয়ংসম্পূর্ণ কেন হতে পারছি না? অথচ আমরা তো এই গল্পটি অনেক আগেই শুনছিলাম যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তারপরও কেন হিউজ পরিমাণ খাদ্য আমাদের ইম্পোর্ট করতে হয়? যদি আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, যেমন গমের ক্ষেত্রেই এখনও গম আমদানির ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষ কয়েকটি দেশের মধ্যে আছে, এমনকি 50 থেকে 60 লক্ষ মেট্রিক টন বছরে গম ইম্পোর্ট করতে হয়। সব মিলে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও কেন আমাদের এই এখনো আমদানি নির্ভরতাটা কেন? সেই প্রশ্নের উত্তরটা আমি নেব আপনার কাছ থেকে, তার আগে নিচে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক। এবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি কৃষি এবং খাদ্য নিরাপত্তা নিয়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যখন সংকট চলছে তার প্রভাব বাংলাদেশের কৃষি এবং খাদ্য নিরাপত্তায় কতখানি পড়তে পারে সেই আশঙ্কা নিয়ে, এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি।
তো আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম যে আমরা তো অনেক আগে থেকেই শুনছিলাম যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন, কিন্তু তারপরেও কেন আমাদের একটা হিউজ পরিমাণ গম ইম্পোর্ট করতে হচ্ছে, এমনকি চালও আমাদের আমদানি করতে হয়, সেটি কেন আসলে? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনাকে 3-4টা জিনিস আপনার মাথায় নিতে হবে। একটা হলো যে আমাদের দেশের কৃষি ফসলের বিন্যাসটা কিভাবে হয়েছে। আমরা যে এখানে প্রায় কয়েকশো ফসল আছে, কোন ফসল কত শতাংশ জমিতে আছে। আপনি দেখবেন যে আমাদের আবাদি জমির 70-72% জমিতে ধান আছে। তাহলে এই ধানকে একটা বড় সমস্যা, অথচ ধান ছাড়া কিন্তু, চাল ছাড়া কিন্তু আমার খাদ্য অভ্যাসে এমনভাবে ঢুকে গেছে, এটার বিকল্প হচ্ছে না। আমরা যে পরিমাণ ধান উৎপাদন হয়, সেই ধানটা আমরা যদি 50% জমিতে উৎপাদন করতে পারি, সেটা ভ্যারাইটাল পরিবর্তনের মধ্য দিয়ে, সেটা ম্যানেজমেন্ট প্র্যাকটিসের পরিবর্তনের মধ্য দিয়ে, রাসায়নিক সারের ব্যবহারের পরিবর্তনের মধ্য দিয়ে, অথবা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের ব্যবহারের মধ্য দিয়ে, অর্থাৎ ম্যানেজমেন্ট প্র্যাকটিস এবং ভ্যারাইটাল চেঞ্জের মধ্য দিয়ে আমরা 50% জমিকে ফিক্সড করব ধানের জন্য। এটা হলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তাতে করে এখন যে 70% জমিতে হচ্ছে, তাতে কি 50% দিয়ে কি সেটা মেকআপ করা সম্ভব হবে? 50% দিয়ে মেকআপ করতে হবে, এটা হলো রাষ্ট্রের সিদ্ধান্ত। এর সাথে গবেষণা প্রতিষ্ঠান, সম্প্রসারণ, শিক্ষা, তাদেরকে কাজে লাগাতে হবে। এটা গেল একটা। এখন দেখুন, আর যে আবার যেমন ধরুন আমরা তেল জাতীয় ফসল আমরা এখানে জমি নাই বলে করি না, এবং আমরা আমদানি করে নিয়ে আসি প্রায় 25 লক্ষ মেট্রিক টন ভোজ্য তেল। আপনি যে ধান চাষ করছেন, এই ধানের যে কুড়া এবং ধানের যে রাইস ব্র্যান অয়েল এখান থেকে চলে যাচ্ছে ইন্ডিয়াতে, অথবা আমরা ঘাসের বাচ্চাকে খাওয়াইতেছি। এই যে আপনার একটা গোষ্ঠী, তারা সয়াবিন তেলের বাজার করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে, অথচ সরকার যদি এরকম একটা সিদ্ধান্ত নেয়, রাইসের কুড়া থেকে রাইস ব্র্যান করতে হবে। আপনি যেহেতু কথা প্রসঙ্গে এই রাইস ব্রাউন অয়েল প্লাস যে তেলের কথা বললেন, একটা সময় তো আমরা এক দশক আগেও আমরা দেখেছি বাংলাদেশে প্রচুর পরিমাণ সূর্যমুখী সরিষার তেল, এগুলো আপনি তো জমি তো কম, আপনার ধানের থেকেই আপনি তেলের দিকে যেতে হবে। রাইস ব্রাউন যে অয়েলের যে কথাটা, সেখানেও তো একটা গতি এসেছিল, হঠাৎ করে সেটা স্থমিত হয়ে গেল। এগুলো সরকারের দায়িত্ব হলো যে এটা থেমে যাওয়ার কারণ কি, এর সাথে কি যারা আমদানিকারক তারা জড়িত, নাকি এখানে সরকারি লোক আর ব্যবসায়ী এক হয়ে গেছে, এটা একটা। আর গমের কথা যদি আপনি বলেন, আমরা গম গবেষণা প্রতিষ্ঠান আছে, তাকে জিজ্ঞেস করেন আপনি যে জাত আবিষ্কার করেছেন, সেই জাত পৃথিবীর উন্নত দেশের উৎপাদনশীলতার সাথে আমার অবস্থান কোথায়। আমাদের একটা ভালো একটা জাত নাই। এই জাত আপনার যারা আবিষ্কার করেছে, সেগুলোকে যাতে আমাদের দেশে অ্যাডাপ্টেশনের মাধ্যমে আমরা ভ্যারাইটি রিপ্লেস করতে পারি, এগুলো কাজ করতে হবে। আমরা কৃষি নিয়ে আমরা এত বেশি কথা বলেছি যে আমাদের কৃষিতে অসম্ভব রকমের সফলতা আসছে, কিন্তু এর যদি বিপরীত দিকটা দেখেন, যে উৎপাদনশীলতার দিক থেকে এবং আমাদের জমির সুষম বন্টনের দিক থেকে আমরা কি আদৌ এটা করতে পেরেছি? আমাদের স্বাধীনতার পরে অন্য অন্য সেক্টরে যে উন্নয়ন হয়েছে, সে তুলনায় কৃষির উন্নয়ন হয়েছে, এটা সুস্পষ্ট। আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা অনেক জাত আবিষ্কার করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, তারা কৃষককে উৎপাদনের কলাকৌশল শিখিয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, গ্রাজুয়েট তৈরি করেছে। কিন্তু যে বৃহত্তর আঙ্গিকে যে সমস্যা, যে জমির বিন্যাস, ফসলের উৎপাদনশীলতা, কৃষিভিত্তিক শিল্প, কৃষি ফসল উৎপাদনের জন্য যেগুলো উপকরণ, এগুলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কাজ করে নাই। পাশাপাশি অনেকে বিষয়টাকে এইভাবেও বলতে চান বা বলেন, আমরা যখন রিপোর্ট করতে যাই বিশেষজ্ঞরা এটাও বলেন যে কৃষিটা যখন কর্পোরেট হয়ে গেল, যেমন আগে কি চাল এখন প্যাকেটে, আটা এখন প্যাকেটে, তো এই যে কৃষির যে কর্পোরেটাইজেশন, এটাও কি অনেক ক্ষেত্রে এই ম্যানিপুলেট করা কিংবা ঘাটতি, কিংবা এক্ষেত্রেও কি কোনো সিন্ডিকেট বা না, এটাকে আপনার উৎসাহিত করতে হবে। কৃষকের উৎপাদিত ফসল যখন ভ্যালু এডিশন হবে, তখন কিন্তু কৃষকের দায়ভারটা কমে যাচ্ছে, মধ্যস্বত্বভোগীর উপরে থাকতে হচ্ছে না। আমি সেটাই বলছি যে কৃষকের ফসল নিয়ে ভ্যালু অ্যাডিশন এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে এটাতে জোর দিতে হবে। আর যে সাধারণ জিনিস, যেমন ধরুন রাসায়নিক সার, কীটনাশক এবং আমাদের বীজ, এগুলো হলো কৃষির প্রধান উপকরণ এবং যন্ত্রপাতি, এই চারটে জিনিস। সেই জায়গাতে আমাদের নির্ভরতা কতখানি কমেছে? এটা আমাদের নির্ভরতা কমে নাই। যেমন ধরুন কৃষি যন্ত্রপাতি, আমরা সাধারণ জিনিস আমরা 70% ভর্তুকি দিয়ে আমরা বিদেশি কোম্পানিকে ভর্তুকি দিচ্ছি, অথচ আমাদের দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা আছে, বিশ্ববিদ্যালয় আছে,
অপ্রতিষ্ঠানিক বিভিন্ন ধোলাই খাল বা সাধারণ উদ্যোক্তা আছে, এদেরকে নিয়ে আমরা কোন কোন জিনিসটা এখানে উৎপাদন করতে পারি সেটাতে যেতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো যে যেমন কীটনাশক, দেখেন আজকে 55 বছর হয়েছে এই দেশের, কীটনাশক আপনি বস্তায় করে নিয়ে আনতে দিচ্ছেন, ড্রামে করে আনতেছেন, এখানে নিয়ে এসে একটা ছোট্ট প্যাকেটে করে কৃষকের কাছে 2 গুণ 3 গুণ 5 গুণ দামে বিক্রয় করতেছেন। এই ব্যবস্থা কেন? তাহলে এই দেশে কি কোনো সরকার নাই? এটার উৎপাদন কি এখানে করা যায় না? এর কাঁচামালও তো এখানে উৎপাদন করা যায়। তাহলে এখানে যারা মন্ত্রণালয়ে যারা আছেন, অধিদপ্তরে যারা আছেন এবং ব্যবসায়ী যারা আছেন, তাদেরকে নিয়ে সরকার বসে এটা ঠিক করতে হবে। এমনকি সরকারের গৃহীত সিদ্ধান্তই আপনার কার্যকরী হয় না। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি ঔষধ শিল্পের সাথেও জড়িত আছেন, যে আমি ঔষধ শিল্প, বাংলাদেশ যদি ঔষধ শিল্পের ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ হয় এবং বিশ্বে আমরা ঔষধ রপ্তানি করছি 100-রও বেশি দেশে, তাহলে কীটনাশকের ক্ষেত্রে বাংলাদেশ কেন স্বয়ংসম্পন্ন হতে পারছে না, কিংবা কীটনাশক কেন এখনো আমদানি নির্ভরতার মধ্যেও আমরা আছি, কেন সেটা আমরা কেন যেতে পারছি না, বা সেক্ষেত্রে সরকারের করণীয় কি? এই বিষয়টা আপনার কাছ থেকে একটু জানবো, তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি কৃষি এবং খাদ্য নিরাপত্তা নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম, ঔষধ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ যদি স্বয়ংসম্পন্ন হতে পারে, তাহলে কীটনাশকের ক্ষেত্রে বাংলাদেশ এখনো কেন পরনির্ভরশীল, কেন আমদানি নির্ভর, কেন আমরা এখানে স্বয়ংসম্পন্ন হতে পারছি না? আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা রয়ে গেছে। জি, আমরা ঔষধ শিল্প নীতি বলে দেয় যে আমাদের কীটনাশকে কি করতে হবে। জি, আপনি 80 সালে যখন ড্রাগ পলিসি হলো, তখন আমাদের দেশে ঔষধ আমদানি হতো 90 ভাগ, আর উৎপাদন হতো কিছু বহুজাতিক কোম্পানি 10 ভাগ। এটা একেবারে উল্টায় গেল। এখন 99% ঔষধ আমাদের দেশে উৎপাদন হয়, আমাদের চাহিদা মিটিয়ে 160টা দেশে আমরা রপ্তানি করি। আমরা বছরে প্রায় 40,000 কোটি টাকার ঔষধ আমরা এখানে বানাই। আর কীটনাশক স্বাধীনতার পরে বিনামূল্যে দেয়া হয়েছে। সেই সময় বহুজাতিক কোম্পানিরা তারা কায়দা কানুন করে আইন বিধির মধ্যে এমনভাবে ত্রুটি করেছে যাতে এই দেশে কীটনাশক কোনোদিন উৎপাদন না হয়। তো বিষয়টি আমি যেমন ন্যাশনাল এগ্রিকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর, আমরা যারা উৎপাদনকারী যারা আছি, আমরা 22টা কোম্পানি দেশে উৎপাদনকারী আছি, তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে কীটনাশক উৎপাদনকারী। তো ওই উৎপাদনকারী অ্যাসোসিয়েশনের আমি সভাপতি। তো সেই হিসেবে আমরা সরকারের কাছে এই বিষয়টা নিয়ে ব্যাপকভাবে আমরা তোড়জোড় শুরু করি। ফলে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা কাজ করেছে। আপনার গত সেপ্টেম্বর মাসে আন্তঃমন্ত্রণালয় একটা মিটিং ডেকেছে। সেই মিটিংয়ে উৎপাদনকারী সমিতির সভাপতি হিসেবে আমাকে রাখা হয়েছে, 11টা মন্ত্রণালয় রাখা হয়েছে, কৃষি মন্ত্রণালয়কে রাখা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এটা সভাপতিত্ব করেছে, তারপরে আপনার আরো অন্য অন্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে NBR-কেও রাখা হয়েছে। তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে উৎপাদনের জন্য এটা ঔষধ শিল্পের মতো করে নীতিমালা করা দরকার। সেই অনুযায়ী তারা কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে, NBR-কে চিঠি দিয়েছে। NBR-কে বলেছে তোমরা যারা উৎপাদনকারী তাদের কাঁচামাল 32টা কাঁচামাল আছে যেটা দ্বারা কীটনাশক উৎপাদন হতে পারে, তার উপরে 58% পর্যন্ত ভ্যাট, ডিউটি ইত্যাদি ইত্যাদি দিয়ে 58% করে রাখছে। অথচ কেউ যদি কীটনাশক বানায় নিয়ে আসে, ধরুন বস্তায় করে নিয়ে এসে, তার দাম কম পড়ছে, তাদেরকে দিচ্ছে 5% ডিউটি। আজ পর্যন্ত আপনার এই NBR অথবা কৃষি মন্ত্রণালয় তারা এটাকে কার্যকরী করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমদানি উৎসাহিত করা হয়েছে, বরং উৎপাদন নিরুৎসাহিত করা হয়েছে, কাঁচামালের ক্ষেত্রে ভ্যাট শুল্ক বেশি বসিয়ে। তাহলে দেখুন, যারা উৎপাদনকারীরা যাতে উৎপাদন করতে না পারে, তাকে প্রথমত করেছে কি, তাকে ডিউটি দিছে বাড়ায়া, কাঁচামালের উপর ডিউটি দিছে 58%, ভ্যাট বসাইছে, কীটনাশকের উপর ভ্যাট নাই, অথচ কাঁচামালের উপর ভ্যাট। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, না এটা একটু শেষ করি। তারপরে ধরেন আপনি যে কাঁচামাল কিনবেন,
কাঁচামালের সোর্স করে রাখছে, নির্দিষ্ট করে দিয়েছে যাতে আপনি উচ্চ দামে কিনতে বাধ্য হন। তাহলে এটা দেখেন, গত 25 তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছে যে ঔষধের কাঁচামাল আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনতে পারি, যেখান থেকে খুশি সেখান থেকে আনতে পারি। তাহলে এটা কেন হচ্ছে না? তারপরেও স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে চিঠি দিয়েছে, গত 25 তারিখে স্বাক্ষর করেছে ডিজি ড্রাগ, যে আপনারা আরও কোন কোন দেশ থেকে কাঁচামাল আনতে পারেন ঔষধের, এগুলো আপনারা তালিকা দিয়ে দেন। অথচ কীটনাশকের ক্ষেত্রে এটা উন্মুক্ত করার সিদ্ধান্ত দিয়েছে আইন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু কৃষি মন্ত্রণালয় এবং অধিদপ্তর মিলে তারা এই কাঁচামাল উৎপাদনের যারা আছে তাদেরকে এই মাল কিনতে দিচ্ছে না। আমদানির একটা বিরাট জটিলতা সৃষ্টি করে রাখছে। ট্যাক্স রাখছে বাড়ায়া, আপনার যেখান থেকে খুশি সেখান থেকে আপনি কাঁচামাল আনতে পারবেন না। আবার আপনাকে চিটাগাং পোর্টে যখন মাল আসবে তখন আপনাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য আপনার ফ্যাক্টরি ভিজিটে যাবে। বন্দরে মাল রেখে আপনি যদি সার্টিফিকেট নেন তাহলে বোঝেন যে আমাদের সরকারি সংস্কৃতিতে তাহলে উৎপাদনকারীতে কি পরিমাণ হ্যারাসমেন্ট করতেছে। এই সাধারণ জিনিস যেটা আমরা রপ্তানি করা সম্ভব, আমরা গত 16 তারিখে আমরা উৎপাদনকারী সমিতির পক্ষ থেকে ন্যাশনাল এগ্রিকেয়ার আমরা আন্তর্জাতিক মেলাতে এক্সিবিটর হিসেবে, মানে উৎপাদন করে আমরা রপ্তানি করার জন্য আমরা সেখানে গিয়েছি। পৃথিবীর বহু দেশের এখানে প্রায় 2300 স্টল হয়েছে, তার মধ্যে বাংলাদেশের স্টল এই প্রথম গেছে, যেখানে বহু দেশের কীটনাশক আমদানিকারকরা আমাদের কাছে এসেছে, তারা আমাদের কাছে কিনতে চায়। কিন্তু আমরা রপ্তানি করব কিভাবে? আমাদেরকে শুল্ক বাধা দেওয়া হয়েছে, 58% ডিউটি দিয়ে রাখছে, আমরা উৎপাদন খরচে আমরা প্রতিযোগিতায় টিকতে পারি না। আমাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এই জায়গা থেকে তোমার কাঁচামাল কিনতে হবে। এখন কথা হচ্ছে যে আপনারা এই বিষয়গুলো এনবিআর এর সঙ্গে কথা বলছেন না কেন? আমরা এনবিআর এর মিটিং হয়ে মাইনুস হয়ে আছে, প্রজ্ঞাপন হওয়া বাকি। কৃষি মন্ত্রণালয় মিটিং হয়ে সেটার প্রজ্ঞাপনটা হওয়া বাকি আছে। বাণিজ্য মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের চিঠি কৃষি মন্ত্রণালয় দিয়েছে, কার্যকরী হওয়ার বাকি। আমি ইতিমধ্যেই মাননীয় সচিব মহোদয়ের সঙ্গে আমি দেখা করেছি, কৃষি সচিব মহোদয়ের সঙ্গে। আমরা খুব শীঘ্রই আমরা কৃষি সচিব মহোদয়ের কাছে বসবো। আশা করি আমরা যে সমস্ত সিদ্ধান্ত হয়ে আছে, এই সিদ্ধান্ত যদি কার্যকরী হয়, বাংলাদেশে 2 থেকে 3 বছরের মধ্যে 1 কেজি কীটনাশক এখানে আমদানি করতে হবে না, বরং আমরা কাঁচামালও, ঔষধের যেমন কাঁচামাল আমরা উৎপাদনে হাত দিয়েছি, আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম ওয়ান ফার্মা, আমরা কিন্তু রপ্তানি করতেছি। আর আমি একজন কৃষিবিদ, আমরা এখানে কীটনাশক আমরা বস্তায় করে নিয়ে আসি, যেখানে বাংলাদেশের অর্থনীতির বেশি, যেখানে বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতি। আপনার এখানে সার, বীজ এবং কীটনাশক এবং এই সেচ যন্ত্র, এগুলোতে একটা একটা করে হাত দিতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, আমাদের দেশের যেহেতু কৃষিকে আপনি অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেছেন, আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনি এই কীটনাশক দেশে উৎপাদন করে রপ্তানির জন্য আপনি উদ্যোগ নেন। রাসায়নিক সার আপনি বেসরকারি খাতে দিয়ে দেন, টিএসপি ফ্যাক্টরি আপনি বেসরকারি খাতে দিয়ে দেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেহেতু এই কৃষি সংশ্লিষ্ট শিল্পের সাথে আপনি জড়িত, কীটনাশক আপনি উৎপাদন করছেন, এখানে বাজারজাত করছেন, আপনি ঔষধ শিল্পের সঙ্গে জড়িত আছেন, তো আমরা তো কৃষি যন্ত্রপাতি ইম্পোর্ট করছি, আপনি কৃষি নির্ভর মানে কৃষি যন্ত্রপাতি উৎপাদনের ক্ষেত্রে সেইটা আপনি করছেন না কেন? এটা উৎপাদন করতে হবে, এটা সরকারকে সিদ্ধান্ত নিতে হয় তিনি কোনটাকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করবে। রাষ্ট্রের অর্থনীতি বলে কিছু নাই, সরকার এবং রাজনৈতিক নেতা যে সিদ্ধান্ত নেবে সেটাই হলো অর্থনীতিতে ধাবিত হবে। আপনি দেশে ধরুন আপনি বাজেট প্রণয়ন করছেন, বাজেটে যদি মনে করেন যে কীটনাশক উৎপাদনে ইনসেন্টিভ দেওয়া হবে, আপনার কীটনাশকে যারা ফ্যাক্টরি করবে তাদেরকে ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হবে, দেখবেন যে বহু শিল্পপতিরা আপনি কীটনাশকে বিনিয়োগ করবে। আপনি যদি বলেন যে কীটনাশক বাংলাদেশে আর উৎপাদন করা হবে না, আমদানি করা হবে না, সরকারি নীতির কারণে এটা থেমে যাবে। এইভাবেই সরকারকে অগ্রাধিকার খাত বাজেটে ঠিক করতে হবে। আপনাদেরকে নীতিগত পলিসিগত সাপোর্টটা দিতে হবে। নীতিগত সহায়তা দিলে আপনার এই শিল্প দাঁড়িয়ে যাবে। আমাদের দেশে শুধু কীটনাশক না, আপনি যেমন বীজ, আপনি আলু বীজ লাগে 7 লক্ষ মেট্রিক টন, আপনি উৎপাদন করেন 1 লক্ষ মেট্রিক টন। আপনি ধানের বীজ হাইব্রিড, আপনার 15% জমিতে আপনি হাইব্রিড চাষ করেন, আপনি যদি 50% জমিতে যে পরিমাণ ফলন হয়, এটা দিয়ে যদি আপনি এই 70% জমির সমান ফলন আনতে চান, তাহলে আপনি হাইব্রিড ধান দ্বারা রিপ্লেস করতে হবে। আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি, তো সার্বিকভাবে কৃষি এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আপনার এই মুহূর্তে এখন করণীয় কি হতে পারে
সে ব্যাপারে একটু আপনার কাছে আপনার এই মুহূর্তে সরকার এটাই সঠিক সময়। আমি বর্তমান সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হলে আমাদের কৃষিকে যেহেতু আপনি অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন, কৃষিতে সামান্য কিছু পরিবর্তন আনতে হবে, যেটা নীতি এবং সহায়তা রাষ্ট্রকে দাঁড়াতে হবে। কৃষকের উৎপাদিত ফসল যাতে শিল্পের কাঁচামাল হতে পারে, সেই জন্য কৃষি প্রক্রিয়াকরণে আপনার বিশেষ শিল্প হিসাবে ঘোষণা দিতে হবে। কৃষকের ফসল উৎপাদনের জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন হয়, রাসায়নিক সার, কীটনাশক, এটা স্থানীয়ভাবে কোনটা উৎপাদন করা যায়, সেজন্যই হয়তো সরকার কৃষক কার্ড দিচ্ছে। কিন্তু কৃষক কার্ডের মধ্যে আপনি ভর্তুকি হিসেবে আপনি কীটনাশক ঢুকাতে পারেন। আপনি যেহেতু সার ঢুকাইছেন, তাহলেই লোকাল কীটনাশক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। এবং বীজের ক্ষেত্রেও আমরা যে মাতৃতান্ত্রিক বীজ, যেটা জেনেটিক কম্পোনেন্ট, এগুলো কিন্তু আমরা বিদেশ থেকে আমাদের আনতে হচ্ছে। এখানেও বেসরকারি খাতে যাতে গবেষণাতে এটা কাজ হতে পারে, সেই জন্য এটাকে জোর দিতে হবে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যবহার যাতে হইতে পারে, সমস্ত বিশ্ববিদ্যালয়কে তার লক্ষ্যমাত্রা ঠিক করে দিতে হবে। বিশেষ করে বিজ্ঞান এবং প্রযুক্তির যে বিশ্ববিদ্যালয় যারা আছে, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, তাদেরকে আপনার লক্ষ্যমাত্রা ঠিক করতে দিতে হবে। তাতে লোকাল প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে তারা কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, ইন্ডাস্ট্রি একাডেমিয়ার মাধ্যমে করতে হবে। কৃষিকে জোর দিয়ে কৃষিভিত্তিক শিল্পায়নে জোয়ার সৃষ্টি করতে হবে। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজকে ধন্যবাদ, আমাকে দুটো কথা বলার সুযোগ দিয়েছে। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।